তো আশা করি সবাই ভালো আছো। চতুর্থ বর্ষের পরীক্ষা সবার ভালো হয়েছে। নেক্সট পরীক্ষাটা তোমাদের ভাইবা, এবং এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো আমাদের এই ভাইবার নেয়ার উদ্দেশ্যটা কি? ভাইবাটা আসলে নেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি যে একটা অনার্স কমপ্লিট করেছো, হ্যাঁ, তোমার কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে তার একটা কি জাস্ট বাস্তব ধারণা নেয়া। ওকে, তোমার কতটুকু জ্ঞান অর্জন হয়েছে, তোমার আত্মবিশ্বাস কেমন বেড়েছে না কমেছে, তোমার উপস্থাপনাটা কেমন হয়েছে, এই সব কিছুর সমন্বিত পরীক্ষাটা হচ্ছে কি আমাদের ভাইবা। ওকে, তো এটা আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন ওখানে আমাদের প্রতি বছরই ভাইবাটা থাকতো। তো এখানে আমাদের এই ভাইবাটা নেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে তুমি এখন বিভিন্ন কর্মবাজারে প্রবেশ করবে, তুমি ব্যবসার কাজে যাও বা চাকরির কাজে যাও, বিভিন্ন মানুষের সাথে তোমার কি করতে হবে, ডিল করতে হবে। তো সেখানে তোমার উপস্থাপনাটা কেমন হবে, তোমার অ্যাপ্রোচটা কেমন হবে, হ্যাঁ, সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার জন্য কি এই ভাইবা পরীক্ষাটা নেওয়া হয়। তো প্রথমে একটা কথা বলে নেই, তোমরা প্রথমে যে টেনশন করো ফেল করবো কিনা, কিছু না পারলে কি হবে না হবে, হ্যাঁ, তো এখানে আমি বলবো যে এটাতে টেনশনের কিছু নেই। ভাইবাতে তুমি একমাত্র বেয়াদবি না করলে ফেল করানো হয় না। ওকে, তোমরা জাস্ট এটাই মাথায় রাখবে যে আমি কিছু না পারলেও শুধুমাত্র আমার অ্যাপ্রোচটার কারণেও কি আমি ভালো করতে পারি। এটা যে কোনো ভাইবার জন্য প্রযোজ্য, দেখা যাচ্ছে ওখানে। ওকে, তো ভাইবাটা কেন গুরুত্বপূর্ণ আমাদের আগে এটা জানতে হবে। 4 বছরের তোমরা দীর্ঘ শিক্ষা জীবনের একটা শেষ ধাপ কি এই একাডেমিক ভাইবাটা। এটা আমি মনে করি যে আসলে প্রতি বছরই একটা করে ভাইবা নেওয়া দরকার ছিল। তো আমাদেরও সময় স্বল্পতা নানা কারণে তোমাদের একটা ডেমো ভাইবা অ্যারেঞ্জ করার ইচ্ছে ছিল, কিন্তু সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তো যেহেতু সম্ভব হচ্ছে না তাই মোটামুটি এই ক্লাসটা নেওয়া এবং এখানে থেকে তোমরা যদি কিছুটা উপকার পাও আর কি। তো আমাদের এই শিক্ষা জীবনে তোমাদের এই শেষ ধাপ এই একাডেমিক ভাইবা, অনেকে লিখিত পরীক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেয়, কিন্তু ভাইবা এমন একটা পরীক্ষা যেখানে জ্ঞান, তোমার বোধ শক্তি, বিশ্লেষণী ক্ষমতা এবং উপস্থাপন দক্ষতা একসঙ্গে কি মূল্যায়ন করা হয়। তোমার কতটুকু জ্ঞান অর্জন হয়েছে, তুমি কতটুকু বুঝেছো, হ্যাঁ, একই সাথে তুমি সেই জিনিসটা কতটুকু উপস্থাপন করতে পারছো। উপস্থাপন করতে পারা মানে কি প্র্যাকটিক্যালি সেই জিনিসটা কতটুকু কাজে লাগাতে পারছো, সেই বিষয়ে একটা কি সার্বিক ধারণা তৈরি হয়। আর ভাইবা বোর্ড দেখতে চায় কি, যেটা বাংলা সাহিত্য ভাষার বিভিন্ন বিষয় শুধু তুমি মুখস্থ করেছো কিনা সত্যি তুমি উপলব্ধি করেছো। তুমি কি শুধু বনলতা সেনের কবিতা শুধু মুখস্থই করে গিয়েছো, নাকি তার গুরুত্বটা অনুধাবন করতে পেরেছো, তার যে সৌন্দর্য বোধটা তোমার ভিতরে এসেছে। ওকে, যেমন আমরা অনেকেই বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করি কিন্তু বাংলা কবিতা পড়তে ভালো লাগে না বা বাংলা কবিতা বুঝি না, আছে, এরকম অনেক আছে। হ্যাঁ, তো এটা আসলে বলবো যে তার বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করাটা ব্যর্থ হয়েছে। কারণ আমাদের সাহিত্যের মূল একটা অন্যতম বিষয় হচ্ছে যে কি কবিতা। কবিতায় অনেক কিছু কি মিন করে বুঝায়। তো তুমি যদি একটা কবিতা ভালোভাবে বুঝতে না পারো, অন্তত তার মিনিংটা ধরতে না পারো, তাহলে তো তোমার পড়াশোনা করাটাই কি ব্যর্থ। কবিতা একটা মানসম্মত কবিতা হয়েছে কিনা সেটাও তুমি কি বুঝতে যদি ব্যর্থ হও, তাহলে তোমার পড়াশোনাটাই ব্যর্থ। পাশাপাশি বাংলার স্টুডেন্ট হিসেবে তোমাদের কতটুকু মানসিক গঠন হয়েছে সেই জিনিসটাও কি এখানে দেখা হবে। ওকে, তো এখন প্রশ্ন আসে, আমরা ভাইবা বোর্ড আমাদের আসলে কি দেখতে চায়। ভাইবা বোর্ড
প্রথমে যে জিনিসটা দেখতে যায় তোমার বিষয়ভিত্তিক জ্ঞানটা কতটুকু হয়েছে। ওকে, আচ্ছা তোমরা কেউ একটু দেখো তো পেজে আমার যে লাইভটা হচ্ছে ওখানে সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা, লাইভটা যাচ্ছে বা এখানে সেখানে কথা বোঝা যাচ্ছে কিনা। কারণ ওই দিন আমি একটা ক্লাস নিছি, প্রায় 1 ঘন্টার একটা ক্লাস নিছি, ক্লাস নেওয়া শেষে দেখি যে আমার ওখানে কি হয় নাই, রেকর্ড হয় নাই। অত খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমি অনেক প্রিপারেশন নিয়ে এসে ক্লাসটা নিছি। ওকে, সাউন্ড আসতেছে না? ওকে, ঠিক আছে, তাহলে হবে, অতটুকুই হবে। তোমরা তো বাস্তবে আসো, মানে বাস্তব লাইভে আসো, আর যারা অনলাইনে আসো তারা অনলাইনে। ওকে, তো একজন পরীক্ষক সাধারণত 4টা বিষয় দেখেন: তোমার বিষয়ভিত্তিক জ্ঞান, তোমার বিশ্লেষণী দক্ষতা, ভাষা প্রয়োগের দক্ষতা এবং আত্মবিশ্বাস এবং উপস্থাপনা। তো দেখো, প্রথমে আসে আমাদের বিষয়ভিত্তিক জ্ঞানটা কি। আমরা যে বাংলা পড়লাম, সে বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ, ভাষাতত্ত্ব সম্পর্কে তোমার মৌলিক ধারণা তৈরি হয়েছে কিনা। একবার আমি এক চাকরির ভাইবা নিয়েছিলাম, তো ওখানে একটা ছেলে চট্টগ্রামেরই এক অনেক বড় কলেজ থেকে বাংলা অনার্স মাস্টার্স করেছে। হ্যাঁ, তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম বাংলার যুগ কয়টা। হ্যাঁ, বাংলার কয়টা যুগ আছে? তো সে বলে যে কি, অন্ধকার যুগ, মধ্যকার যুগ, বর্তমান যুগ। হ্যাঁ, এখন তোমাদের হয়তো বা হাসি আসতেছে, কিন্তু সে অনার্স মাস্টার্স করে বের হয়েছে, কিন্তু তার এই জিনিসটা সে জানে না। তোমাদের বাংলার স্টুডেন্ট হিসেবে যখনই তোমরা কোথাও পরিচয় দিবে, স্বাভাবিকভাবে তোমাদের কাছ থেকে সবার আগেই বাংলার এই কিছু বেসিক জিনিস তোমাদের কাছে জানতে চাইবে। ওকে, হয়তো সবচেয়ে বেশি জানতে চাইবে কি, এটা বানান কি, এই বানানটা ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি জানা থাকে তাহলে বলবে, আর যদি জানা না থাকে তাহলে কি বলে দিবে যে না, আমার জানা নাই, আমি দেখে বলতে পারবো। এরকম হঠাৎ করে জিজ্ঞাসা করলে আমিও কনফিউজড হয়ে যাই। এমনিতে হয়তো লিখে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলে এটা বানান কি হবে, তখন আমিও কনফিউজড হয়ে যাই। তো যাই হোক, তো তোমাদের এখানে ভাইবা বোর্ডে তোমাদেরকে সর্বোচ্চ 4-5 মিনিট ধরে রাখবে। ওকে, এটা তো আর বিসিএস এর ভাইবা না, 20 মিনিট 25 মিনিট করে রাখবে। ওকে, বা তোমার সর্বোচ্চ কি 5 মিনিট ধরে রাখো। ওকে, এই 5 মিনিটের ভিতরেই তোমাকে যাচাই বাছাই করা হবে। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো যে একটা রিসার্চে দেখা গেছে যে ভাইবা বোর্ডে ঢোকার সময়, ওকে, প্রথম 9-10 সেকেন্ডেই ভাইবা বোর্ড তোমার সম্পর্কে একটা কি তৈরি করে, একটা মানে ধারণা তৈরি করে, এবং ওটাই তোমার লাস্ট পর্যন্ত প্রায় সময় কি থাকে। মানে প্রথমেই তারা ডিসিশন নিয়ে ফেলে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো প্রথম দর্শনে তোমাকে কি করতে হবে, ইমপ্রেস করতে হবে। তোমার ওখানে বোর্ডে ঢুকাটা, ওখানে তোমার কি হবে, কিভাবে তুমি ঢুকেছো, কিভাবে তুমি সালাম দিয়েছো, আদাব দিয়েছো, নমস্কার দিয়েছো, সেই বিষয়গুলো ওখানে কি প্রথমে একটা ইমপ্রেশন তৈরি করবে। ফার্স্ট ইমপ্রেশনটা তাই গুরুত্বপূর্ণ। এরপরে তুমি বসবা, বসার পরে তোমাকে কি বিভিন্ন কি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কেমন হইলো প্রশ্ন, পরীক্ষায় এই সেই ইত্যাদি ইত্যাদি, যেটাতে আমরা পরে আসতেছি। তো তোমাদের এই বেসিক কিছু জ্ঞান একটু ভালো করে জেনে রাখবা। বাংলা বিষয়ে বেসিক জ্ঞান কি কি, হ্যাঁ, যেমন বাংলা সাহিত্যের যুগ কয়টা, তোমাদের বর্ণমালা, স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জনবর্ণ কয়টা, ওকে, বা বাংলা শব্দ গঠন প্রক্রিয়া কি কি, ওকে, তারপর সাহিত্যের কিছু বিশেষ কবি সাহিত্যিকের জন্ম ইত্যাদি সম্পর্কে ধারণা রাখা। যেমন ধরো এই বছর 2026কে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু কিছু ধারণা নিবে। ওকে, তো এই তারপরে যে এখন কি চলতেছে, বর্ষাকাল শুরু হয়েছে, বাংলা আজকে কত তারিখ, ভাইবার দিন কত তারিখ, হ্যাঁ, এই বিষয়গুলো একটু কি বেসিক নলেজে রাখবে। এটা হয়তো জিজ্ঞাসা করতে পারে যে তোমার বাংলার স্টুডেন্ট আজকে বাংলা মাসের কত তারিখ। ওকে, তো এই যে তোমার ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং ভাষাতত্ত্ব সম্পর্কে ধারণা রাখতে হবে যতটুকু তোমার মনে থাকে। যা মনে রাখতে পারতেছো না এগুলো জোর করে মনে রাখার দরকার নাই, তোমার যতটুকু মনে আছে ততটুকুই। এক্ষেত্রে তোমাদের এই বেসিক
বিষয়ভিত্তিক জ্ঞানের জন্য, হ্যাঁ, সাহিত্য ইত্যাদির জন্য তোমরা একটা বই আছে হুমায়ুন আজাদের লেখা, লিখে নাও, হুমায়ুন আজাদের লেখা হ্যাঁ লাল নীল দীপাবলি। এই বইটা এই ফাঁকে একবার পড়ে ফেলতে পারো। ছোট একটা বই, হয়তো তোমাদের সর্বোচ্চ একদিন লাগবে পড়ে শেষ করতে। এই লাল নীল দীপাবলি বইটা পড়ে ফেলিও, তাহলে তোমার কি একটা বেসিক বাংলার সাহিত্য সম্পর্কে ধারণা তৈরি হবে। আর ব্যাকরণ সম্পর্কে যদি ধারণা তৈরি করতে চাও, তাহলে একটু ক্লাস 9-10-এর ব্যাকরণ বই যেটা আছে ওইটা একটু উল্টোপাল্টে দেখবে, বুঝে গেছে? এরপর আসে বিশ্লেষণী দক্ষতা। তুমি যে শিখেছো সেটা কতটুকু বিশ্লেষণ করতে পারো। তোমাদের এই যে বিভিন্ন রূপ বিশ্লেষণ করতে বলছে, তারপর ভাষা বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে বলছে, উপন্যাসের সার্থকতা, হ্যাঁ, শিল্প বৈশিষ্ট্য আলোচনা করতে বলছে, তাই না? তাহলে এই যে এখানে সাহিত্য, কোনো সাহিত্যকর্ম, লেখক, তত্ত্বকে তুমি কতটা ব্যাখ্যা করতে পারো। যেমন ধরো তোমাদের চতুর্থ বর্ষে উপন্যাস ছিল সৈয়দ ওয়ালিউল্লাহর কোনটা ছিল, কোন উপন্যাস ছিল সৈয়দ ওয়ালিউল্লাহর? চাঁদের অমাবস্যা ছিল না? তো এই চাঁদের অমাবস্যা উপন্যাসে একটা বিশেষ তত্ত্ব অ্যাপ্লাই করা হয়েছে, সেটা কি? চৈতন্য প্রবাহ রীতি। সেই চৈতন্য প্রবাহ রীতিটা কি? অথবা জীবনানন্দ দাশের কবিতায় পরাবাস্তবতা কি? ওকে, এই যে বিষয়গুলো, তোমার যে বিভিন্ন তত্ত্ব সম্পর্কে, ফ্রয়েডিজম কি, তোমরা এই যে ফ্রয়েডের পড়ছো না, হ্যাঁ, ওই ফ্রয়েডিজম কি, ফ্রয়েডীয় তত্ত্বটা কি, এই সম্পর্কে একটু কি বেসিক কনসেপ্ট রাখবে। তোমাদের সিলেবাস অনুযায়ী সিলেবাসটা ধরে, সিলেবাসের যে বিভিন্ন পয়েন্টগুলো আছে, বিভিন্ন সিলেবাসের ইয়েগুলো আছে, সেটার বেসিকটা সম্পর্কে একটু কি ভালো করে প্রস্তুতি নিবে। এরপর আসে শুধু ভাষা প্রয়োগের দক্ষতা। ভাষা প্রয়োগের দক্ষতাতে তোমার খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো তোমার বাংলা শুদ্ধ উচ্চারণ। এখন তোমার এই অল্প কয়েকদিনে তুমি তোমার উচ্চারণ ঠিক করতে পারবে না, তবে তুমি এই কয়েকদিনে একটু প্র্যাকটিস করতে পারো যে শুদ্ধ করে কথা বলা, খাবা, দাবা, করবা, হ্যাঁ, পারবা, এইসব জিনিস না বলা, বা চিটংইয়ান ভাষায় যে কথাগুলো বলে ফেলে, হ্যাঁ, বা অনেক সময় বেশি শুদ্ধ বলতে গিয়ে আবার কি ওভার স্মার্ট হয়ে যাওয়ার জানা না হয়, বা ইংলিশ বলতে গিয়ে দেয়ার ইজ এ লট অফ কাঁচা রাস্তা, হ্যাঁ হ্যাঁ, এরকম যেন না হয়। তুমি যতটুকুই পারো শুধু একটু সেন্সটা গ্রো করো যে তুমি শুদ্ধ ভাষায় কথা বলবে যতটুকু সম্ভব একজন স্টুডেন্ট হিসেবে, হ্যাঁ, যতটুকু পারো তোমার অ্যাপ্রোচটা যেন শুদ্ধ ভাষায় হয়, একটু প্র্যাকটিস করবে ভাষায়, ওকে? এবং উচ্চারণের জটিলতা কাটানোর জন্য তো এখন আর এত সময় নেই, তবে আমি তোমাদেরকে বলবো চতুর্থ বর্ষ স্টুডেন্ট তোমরা, তারপরেও তোমাদের এখন কিন্তু ব্যক্তি জীবনে, চাকরি জীবনে এগুলো একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে। তো সম্ভব হলে কোথাও কোনো শুদ্ধ উচ্চারণের কোর্স করে ফেলবে। এখন অনলাইনেও কোর্স করায়, খুব অল্প টাকায় করে ফেলা যায়। এই শুদ্ধ উচ্চারণের কোর্স করা প্রত্যেকটা বাংলার স্টুডেন্টের জন্য ম্যান্ডেটরি। তুমি যেই হও না কেন, তুমি বাঙালি হও, তুমি চট্টগ্রামের হও, তুমি নর্থ বেঙ্গলের হও, ঢাকার হও, বরিশালের হও, যেখানেরই হও, তুমি মারমা, চাকমা, ত্রিপুরা, যে জাতিগোষ্ঠীরই হও, তোমার এটা কি ভালো করে শিখতে হবে, কারণ বাংলা আমাদের রাষ্ট্রভাষা। এখন তোমরা যারা আদিবাসী আছো তারাও তো বলতে পারবো না যে আমার তো মাতৃভাষা এটা বাংলা না, আমি কেন এটা সুন্দর করে শিখতে হবে। যেহেতু তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দাও এবং বাংলা যেহেতু বাংলাদেশের রাষ্ট্রভাষা, তোমাকে অবশ্যই এই ভাষা ভালো করে শিখতে হবে। এবং তুমি সবচেয়ে বড় কথা, তুমি বাংলার স্টুডেন্ট, তোমাকে বাংলাটা ভালো করে শুদ্ধ উচ্চারণে শিখতে হবে, ওকে? তুমি এখানে তোমার কোনো করা হবে না, ওইটা কি বলে, মানে নমনীয়তা দেখানো হবে না। তুমি বাংলার স্টুডেন্ট, কিন্তু তারপরে তুমি বাংলা কেন বলতে পারো না শুদ্ধভাবে, হ্যাঁ, তোমার কথায় যেন জড়তা না থাকে। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করবে, প্রতিদিন
খবর দেখবে, খবর হচ্ছে যে আবার ইউটিউবের অনেকগুলো খবর, ওগুলো না, প্রতিষ্ঠিত চ্যানেলগুলো, চ্যানেল 24, চ্যানেল আই, বিটিভি। বিটিভি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কি বিটিভিতে যেই টোনে কথা বলা হয়, হ্যাঁ, এখানে একদম খুব প্রফেশনাল টোনটাকেই কি করা হয়। ওখানে তো তাদের ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না, তাই না, বিটিভির ইয়েতে। কিন্তু এই কারণে ওখানে যে খবর পাঠ করার সময় যে টোনটা ব্যবহার করা হয়, তুমি নিউজের কথা আমি বলবো না, তুমি জাস্ট কথা বলার স্টাইলটা ফলো করবে। বা ভালো প্রতিষ্ঠিত চ্যানেল 24, চ্যানেল আই, বা এরকম যমুনা টিভি, আরও কি টিভি আছে না, মানে এরকম প্রতিষ্ঠিত টিভি চ্যানেলগুলোর খবর পাঠ কিভাবে করা হয় সেটা একটু দেখবে, ওভাবে একটু খবর পড়ার চেষ্টা করবে। একটা খবর তুমি মনে করো পত্রিকায় একটা খবর পড়েছো, সেই খবরটা একটু পড়বে 2 মিনিট, আবার এটা তোমার নিজের মোবাইলে কি রেকর্ড করবে, বুঝে গেছে, রেকর্ড করবে, তারপর আবার নিজেই শুনবে। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কোথায় ঘাটতি আছে, এবং সেটা তুমি একটু কাটানো নিজে নিজে চেষ্টা করবে, যতটুকু ইমপ্রুভ করা যায়। ওকে, আত্মবিশ্বাসটা, কনফিডেন্স রাখতে হবে। তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে কি এই ভাইবাটাতে আসলে কি করা হয় না, ফেল করানো হয় না, তাই তোমাকে ভয় পাওয়ার কিছু নেই। আত্মবিশ্বাস নিয়ে ভাইবা বোর্ডে প্রবেশ করতে হবে। শুধুমাত্র উত্তর প্রদানের সময় ভদ্রতা, তোমার ব্যক্তিত্ব বজায় রাখা, এবং প্রদানের উত্তর, কথা বলার টোন, সেটা যেন কি থাকে, ঠিক থাকে। যেমন আমার এক শালা আছে, কথা বলে এমন সময় মনে হয় যে ঝগড়া করে, হ্যাঁ, তো এর আমার খুবই বিরক্ত লাগে। তো ওই জিনিসটা যেন না হয়, তোমার কথার টোনে যেন ভদ্রতা, নমনীয়তা, বিনীত ভাব থাকে, বুঝে গেছে। চোখে চোখ রেখে কথা বলা, ওকে, অস্বস্তি না করা, এরকম কোথাও কে যায় সেরকম করে বসে থাকে, কেউ আইসা একদম এরকম করে বসে, হ্যাঁ, কেউ আইসা আবার কি, মানে এক একজনে আমরা যে কত কিছু দেখি। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা ভালো না। একটা এক্সাম্পল দেই, তোমাদের হ্যামলেট ছিল না, তো এখানে একজনকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা শেক্সপিয়রের কোন নাটকটা পড়ছো, বলতে স্যার হেলমেট। এখন স্যারে বলছে আচ্ছা হেলমেট নাকি হ্যামলেট, না স্যার হেলমেট। হ্যাঁ, অতিরিক্ত আত্মবিশ্বাস, এত আত্মবিশ্বাস ভালো না। তো তোমার এই যে কথা বলার স্টাইলে ইয়েতে করতে হবে। আবার হয়তো ঝগড়া করা, স্যারের সাথে আর্গুমেন্ট করা, এই জিনিসটা যাবে না। ভাইবা বোর্ডে কেউই আর্গুমেন্ট পছন্দ করে না, বুঝে গেছে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবা, ভাইবা বোর্ডে তুমি যখন যাচ্ছ, আর ভাইবা বোর্ডে যারা থাকবে তারা তোমার তুলনায় অনেক অনেক বেশি কি জানাশোনা লোক, তাদের কাছে তুমি দুধের শিশু, ওকে। এই জন্য তাদের সাথে কি ওভার স্মার্টগিরি দেখাইতে যাবে না। অনেকে বলে আরে আমাকে তো ভাইবাতে প্রশ্ন করে আটকাইতে পারে নাই, যে কথা বলে সে ফাঁকা মারছে, যে মানে গ্রেট ফাঁকা। একটা ভাইবা বোর্ড কখনো তোমাকে প্রশ্ন করে না আটকানো পর্যন্ত ছাড়বে না। তুমি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্টই হও, তোমাকে আটকাবেই। কারণ হচ্ছে দেখি প্রশ্ন করে তোমাকে যদি আটকাতে না পারে, তাহলে এটা ভাইবা বোর্ডের একটা কি অস্বস্তিকর জিনিস, তাই না। তাই তোমাকে যেভাবে হোক প্রশ্ন করে আটকাবে। এবং প্রশ্ন করার ধরনটা কেমন হয়, প্রথমে বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে কি ডিপে যাবে। হয়তো তোমাকে বললো যে কি বাংলা সাহিত্যের 3টা যুগের কি কি আছে বললা তুমি, তারপর আবার বললো যে এই যে মধ্যযুগটাকে তো আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, এর ভিতরে কি আর কোনো ভাগ আছে কিনা। তুমি ধরো বললা যে অন্ধকার যুগ, তারপর বলবো যে অন্ধকার যুগে বাংলা সাহিত্যে কি কি লেখা হয়েছে, ট্রিকি কোয়েশ্চেন, তাই না। বা তখন তো সাহিত্য লেখা হয়েছে, কি কি সাহিত্য লেখা হয়েছে। এভাবে আস্তে আস্তে কি ডিপ থেকে ডিপে যাবে, গভীর থেকে গভীরে যাবে তোমার ইয়ার উপরে। তো এই প্রশ্ন করে আটকানো কোনো কি ব্যাপার না, তোমাকে যে কোনো একটা ট্রিকি কোয়েশ্চেন করে আটকে দেওয়া যেতে পারে, বুঝা গেছে।
তো এই যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আত্মবিশ্বাসের সাথে ঢুকবো, ভদ্রভাবে ইয়ে করব, আমরা ওখানে যাব, বসবো, হাত টেবিল উপর রাখবা না, হাত রাখবা কোথায়, তোমার ল্যাপ মানে কোলের উপরে, বা হাতের ভাবে কি জাস্ট ইয়ে করে মেরুদণ্ড সোজা করে কি বসবে, বুঝা গেছে? কুজা হয়েও বসবা না বা ইয়া করেও বসবা না, খুব সোজা হয়ে বসবা এবং কনফিডেন্টলি হেঁটে দিয়ে করবা। তো সেটা নিয়ে আমরা আলোচনা করি। এখন আসো ভাইবা বোর্ডের কিছু আমাদের, হ্যাঁ কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে আমাদের ইংরেজিটা আমাদের ভিতরে এখন এমনভাবে ঢুকে গেছে, আমরা এটা না বলে পারবো না। কিছু কথা আমাদের সাবলীলভাবে চলে আসবে, ঠিক আছে? এটা এটা ইয়ে করে না, কিছু জিনিস আছে। এটা আবার একটা ব্যাপার আছে যে কেউ কেউ আছে যে ভাব মারার জন্য ইংলিশ বলে, ওইটা কিন্তু ধরা যায়। যদি ওরকম করো তাহলে সমস্যা। তুমি এখন একটা ইয়ে করে বললা, স্যার আমার অনেক প্রবলেম ছিল এই জন্য, হ্যাঁ, বা আমি তো এটা কনফিউজড হয়ে গেছি এই জন্য, হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। আমার চতুর্থ বর্ষের ভাইভাতে, ঠিক আছে, চতুর্থ বর্ষের ভাইভাতে আমি এরকম আমার এই যে কনফিউজড হয়ে গেছি, আমি কথাটা বলছিলাম, তো আমাকে ওই স্যারে জিজ্ঞাসা করছে যে অমুক কবির প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আমি বলছি স্যার এখন আমার মনে পড়তেছে না। কেন? এটা তো আপনার জানা থাকা দরকার। আমি বলছি স্যার আমি আসলে কনফিউজড, আমি ওইটা নাকি ওইটা, আমি কনফিউজড স্যার, আমার এখন সঠিক মনে পড়তেছে না। ঠিক আছে, আপনার মানে স্যারে বুঝছে যে আমি জানি কিন্তু আমি কনফিউজড হয়ে গেছি, ওইটা প্রথম, এটা হ্যাঁ, এইভাবে করে আমাকে ইয়ে করছিল। তা আমি ওই বছর ভাইভাতে হাইয়েস্ট মার্ক পাইছিলাম। আর এর প্রথম বর্ষে যখন আমি ভাইভা দিছিলাম, এমন অবস্থা হয়েছে যে স্যারে বলতেছে এই সতীশ একটা ব্যথা, বুঝে গেছে? প্রথম বর্ষে যখন ভাইভা দিতে গেছি তখন অবস্থা এরকম, এই সতীশ একটা ব্যথা, নামে সতীশ নামে একটা পিয়ন ছিল। তো যাই হোক, অনেক এটাতে তোমাদের এরকম কিছু করা হবে না। আমরা ভার্সিটিতে যা ফেস করছি, তোমাদের 5% তোমাদেরকে তার করা হয় না, ওকে? 5% করা না, যদি একটু 10%ও করতাম তোমরা বাংলা ডিপার্টমেন্টে আসতাই না, ওকে? তো যাই হোক, যেটা বললাম যে ভাইবা বোর্ডে আমাদের প্রবেশের সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রবেশের আগে দরজায় নক করবা, দরজায় ঢোকার সময়, দরজা দিয়ে ঢোকার সময় নক করে স্যার আসবো, দরজাটা আটকানো থাকবে, হ্যাঁ, দরজা আটকানো থাকবে বা চাপানো থাকবে, তুমি নক করে তারপরে দরজা ইয়ে করে স্যার আসবো, আসতে পারি, হ্যাঁ, এভাবে করে কি অনুমতি নিবে এবং দরজা অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবে। তোমাকে নাম ধরে ডাকছে, তুমি চলে আসলা, এটা চাইতে বেটার হয় যে কি তোমাকে নাম ধরছে, ডাকছে, তুমি দরজা ঢোকার সময় নক করে স্যার আসতে পারি বলে তারপর প্রবেশ করবা, বুঝা গেছে? এখন বোর্ড একটা বসতে পারে বা দুইটা বসতে পারে, যেহেতু তোমরা পরীক্ষার্থী অনেক কম, মনে হয় 37 জন না 38 জন, 34 জন, তো তোমাদের বোর্ড একটাই হবে, ওকে? একটাই হবে, তো তোমাদেরকে ওইটা মাথায় রেখে ঢুকতে হবে আর কি। প্রথমে প্রবেশের পরে হাসি মুখে থাকবে, সালাম দিবে, তারপর অনুমতি নিয়ে বসবে। অনেক সময় অনেক স্যারেরা একটু মজা করে, বসার অনুমতি দেয় না বা বসতে বলে না, হ্যাঁ, বা স্যাররা হয়তো ব্যস্ত থাকে, অনেক সময় স্যাররাও কি ভুলে যায় বা ইয়া হয়, তো তখন তুমি বলবে কি, অন্য স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি কি বসতে পারি স্যার? তোমাকে তো অবশ্যই বসতে বলবে, না তো আর বলবে না, ওকে? তবে এভাবে অনুমতি নিয়ে কি ঢুকবে এবং ওই যে বললাম সোজা হয়ে বসা, হাতটা কোলের উপরে রাখা, হ্যাঁ, যে প্রশ্ন করতেছে তার দিকে চোখে চোখ রেখে কথা বলা। এখন বই করার সময় এরকম করা, এরকম করা, এরকম করা, এরকম করা, হ্যাঁ, মাথা নিচে করে এরকম এগুলো কি রাখা যাবে না। তোমাকে জাস্ট একদম আই কন্ট্যাক্ট যদি তোমাদের করতে সমস্যা হয়, হ্যাঁ, তাহলে তোমরা আই কন্ট্যাক্টটা নিজের আয়নার দিকে, চোখের দিকে তাকায় থাকবে, কিছুক্ষণ প্র্যাকটিস করবা। এটা কিন্তু তোমাদের বাস্তব জীবনেও কি কাজ দিবে। বাসার সামনে আয়নাতে নিজের চোখের দিকে নিজে একটানা 30 সেকেন্ড
চেষ্টা করিও তাকায় থাকা, দেখবো কত কষ্ট। হ্যাঁ, এভাবে একটু প্র্যাকটিস করবা কারোর সাথে কথা বলার সময়। আমরা কিন্তু একই সাথে দুই চোখের দিকে কন্ট্যাক্টটা ধরে রাখতে পারি না, যে কোনো একটা চোখ বেছে নিবা। ওকে, যে কোনো একটা চোখের দিকে তাকায় কথা বলো, তাহলে তোমার ফোকাসটা ধরে রাখতে সহজ হয়। ওকে, তারপর হচ্ছে যে ওই হাত পা নাড়ানো বা ইয়া করা, হ্যাঁ, এইসব জিনিস করার দরকার নাই। আর তুমি হাসি মুখে যেটা কথা বলবো খুব একটা জিনিস। আরেকটা হচ্ছে যে তোমাকে হয়তো বা দুষ্টমি করবে তোমার সাথে, অনেক সময় দুষ্টমি করে। দুষ্টমি কি, আমাদের যেমন বিসিএস এর ভাইভাতে একবার এরকম হয়েছিল, তো আমরা বিসিএস এর ভাইভা দিচ্ছি, তো পাশে এরকম ওয়াশরুম, আবার পানির টাঙ্কিও আছে। হ্যাঁ, আমরা তো খালি পানি খাচ্ছি আর ওয়াশরুমে যাচ্ছি আসতেছি, বুঝে গেছে? তো ওই কিছু প্যান্ট আছে না এখন, মানে চেইনের বদলে কি বোতাম লাগায়। হ্যাঁ, তো এক বড় ভাই কাহিনী বলতেছে আর কি, তো উনি ওই চেইনের বদলে বোতাম লাগাই দিয়ে ওরকম প্যান্ট পরছে আর কি। হ্যাঁ, তো এরকম ওয়াশরুমে গেছে, এখান থেকে আসছে, হঠাৎ করে তার ডাক পড়ছে, তা তাড়াহুড়ো করে ঢুকছে, তো ওখানে বোতাম একটা লাগাইছে আর একটা লাগায়নি। তো এখন ওইটা স্বাভাবিকভাবে ইয়ে হয়ে রয়েছে, অকওয়ার্ড। তখন তাকে বলতেছে যে হোয়াট ইজ দিস। হ্যাঁ, বলছে স্যার ইটস স্টাইল। সর্বনাশ, স্টাইল। তো মানে সে ইনস্ট্যান্ট হাসতে হাসতে, স্যারও বলতেছে কি, স্যারের মুড বুঝছে, স্যারে হাসতে হাসতে বলছে যে হোয়াট ইজ দিস, সেও বুঝছে কি স্যারে ফানি ইয়েতে নিছে, সেও বলছে স্যার ইট ইজ স্টাইল, তোমাকে এখন ইয়ে করতে হবে। হ্যাঁ, তখন যদি বলতো যে হোয়াট রাবিশ ইজ দিস, রাগে গিয়ে বলছে, হ্যাঁ, তখন তার বলতে হতো সরি স্যার, ইটস মাই মিস্টেক, আই ওয়াজ ইন ভেরি টেনশন বা এরকম একটা। ওকে, তো যাই হোক, এটা তোমাদের ইয়া করা, তোমাদের এত ইয়া হবে না, তোমরা জাস্ট সিম্পলি কিছু ইয়াতে আসবা। হ্যাঁ, মানে এই জিনিসটা এত তোমাদের করা হবে না। তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু একদম একটা নির্দিষ্ট মার্ক, তোমাদের পাস মার্ক কত, 50। সাধারণত 50 থেকে মার্কিং শুরু হয়। ওকে, বাকিটা তোমার পারফরমেন্স আর ক্লাস অ্যাটেন্ডেন্স। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকের ক্লাস অ্যাটেন্ডেন্স এফেক্ট ফেলবে। ভাইবা বোর্ডে তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স কি এফেক্ট ফেলবে। ওকে, যারা নিয়মিত ক্লাস করছো তারা একটা মার্কস পাবা, যারা ক্লাস করেও নেই তারা আরেকটা। ওকে, তবে কাউকে ফেল করানো হবে না, এটা কি নিশ্চিত থাকো। ক্লিয়ার? এখন আসো আমাদের, তোমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকো, আমাদের কি পোশাক কেমন হবে, ছেলেদের পোশাক। ওকে, খুব সিম্পল, বেশি কিছু না, খুব সিম্পল, যে তোমার পরিষ্কার একটা শার্ট, ফর্মাল শার্ট, হ্যাঁ, আয়রন করা, ধোয়া, ওই দিনই আয়রন ইয়ে করে আসছো, ফর্মাল প্যান্ট পরবে, জুতা পরবে। হ্যাঁ, আবার তুমি ফর্মাল শার্ট প্যান্ট পরে স্যান্ডেল পরে আসিও না। ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট পরে কি জুতাটা পরে, জুতা তোমার একটা ফর্মাল জুতা নিয়ে, এগুলো একটা ইনভেস্টমেন্ট করে ফেলো, তোমার ভবিষ্যতে কাজে লাগবে। যদি এগুলো না থাকে, হ্যাঁ, যদি এগুলো না থাকে তাহলে কি একটা ইনভেস্টমেন্ট করে ফেলো, যে একটা শার্ট প্যান্ট কিনে ফেলো। আমি আমার যখন এরকম ইয়ে হয়েছে, তখন আমি কি করছিলাম, অনেক কষ্ট মষ্ট করে একটা শার্ট, একটা প্যান্ট আর বেল্ট আর এক জোড়া জুতা কিনে ফেলছিলাম আর কি। ওকে, এবং পরে মনে হয়েছে যে এটা বিশাল একটা ভুল করছি, কারণ আমার এই শার্ট প্যান্ট আর জুতা বেল্ট কতজনে যে ধান নিয়ে গেছে। তো যাই হোক, ভার্সিটি লাইফে এটা অনেক ইয়ে ছিল, তো এরকম এটা হয় নাই, তো আমরা ওইটা বাদ দাও। তো এটা যেটা বলছিলাম যে এটা তোমাদের যেহেতু 4th ইয়ার, এরপরে যেহেতু বিভিন্ন চাকরি বাকরি ভাইবা ঠাইবা তোমাদের আছে সামনে, তোমাদের এটা লাগবেই। হ্যাঁ, ছেলেরা কি পরিষ্কার শার্ট, সলিড কালারটাকে চুজ করবা, বা যদি ওটা বুঝতে না পারো, হয় সাদা, হ্যাঁ, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট, কালো জুতা, বুঝে গেছে? আর অবশ্যই জুতা পরলে জুতার সাথে মোজাও পরবে, মোজাটা যেন কি প্যান্টের সাথে, প্যান্ট এবং জুতার সাথে ম্যাচ হয়। কালো শার্ট, কালো প্যান্ট, কালো প্যান্ট, কালো জুতা, তাহলে মোজাটা কি হইতে হবে, কালো কালারের হতে হবে। অনেকে আবার কি এখন আবার স্টাইল করে সাদা সাদা ইয়ে করে আবার একটু বের করে রাখে, তাই না? এগুলোতে যাবা না,
ফর্মাল ওয়েতে কি আসবা। বুঝে গেছে? আসলে আমাদের ফর্মালিটি মেনটেন করতে গেলে অনেক কিছু চলে আসে, এত কিছু তোমাদের মাথায় রাখতে হবে না। তুমি জাস্ট একটা ফর্মাল শার্ট, একটা ফর্মাল প্যান্ট, তারপর বেল্ট পরবা, আর একটা ফর্মাল শু। টাই ঠাই লাগানোর দরকার নেই, এখন গরমকাল, টাই ঠাই লাগানোর দরকার নেই। আবার এই গরমের ভিতরে আবার কি ব্লেজার পরেও আসার দরকার নেই। এখন যারা দাড়ি রাখো না ছেলেরা, তারা অবশ্যই ক্লিন শেপ করে আসবা, চুল সুন্দর করে কেটে পরিপাটি হয়ে আসবা। তোমার একটা ফ্রেশ লুক যেন কি থাকে, ক্লিন শেপ, একদমই ক্লিন শেপ। বুঝা গেছে? ভাইভাতে কিন্তু তোমার ওই হয় একদম ক্লিন শেপ, আর নয়তো কি দাড়ি। যাদের দাড়ি আছে, যেমন তোমার দাড়ি আছে, তুমি দাড়ি সুন্দর করে ট্রিম করে আসবা। কেমন? নাপিতের দোকানের থেকে ট্রিম করে আসবা, চুল দাড়ি ট্রিম করে আসবা। আর যারা ছেলেরা পাঞ্জাবি পরো, হ্যাঁ, যারা পাঞ্জাবি পরো, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা অন্য ইয়ে থেকে আছো, তোমরাও তোমাদের মতো করে যেটা তোমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সেটাই পরে আসবে। তবে যেন সেটা কি হয়, কোনো ওই যে চক্কর বক্কর মার্কা কিছু না হয়। হ্যাঁ, একটু শার্ট, তোমার পাঞ্জাবিটা যেন আয়রন করা হয়, তুমি যে জুতাটা পরবা বা স্যান্ডেলটা পরবা সেটা যেন কি পলিশড হয়, হ্যাঁ, শাইনি লুক থাকে, সেই জিনিসটা তোমরা কি মাথায় রাখবে। তো অনেকে আবার করে, হ্যাঁ, একটা পারফিউমের ব্যাপারটা আসে এখানে। তোমাদের অনেকে কড়া পারফিউম দিয়েছে, কড়া পারফিউম দিবে না। যে পারফিউমটা খুব হালকা, হ্যাঁ, মানে অন্তত তোমার গা মানুষ হিসেবে শরীর থেকে যে গন্ধটা আসে, বোটকা গন্ধটা আসে, সেটা যেন না আসে, ওরকমই হালকা পারফিউম ইউজ করবে। বুঝা গেছে? আর তোমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে হুজুরা আছো, হুজুর লেভেলের, তারা কি ওই পাঞ্জাবি পায়জামায় পরে আসবে, কিন্তু সেটা যেন আয়রন হয়, করা হয় এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তোমার দাড়ি, চুল, মাথার টুপি এগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেই জিনিসটা মাথায় রাখবে। ওকে, এই গেল আমাদের ছেলেদের মেয়েদের পোশাক। মেয়েদের পোশাক, এখন এখানে মেয়েদের পোশাকে ভ্যারিয়েশন অনেক। হ্যাঁ, এখন প্রথমে বলে নিই, তোমরা যারা বোরকা পরো মেয়েরা, হ্যাঁ, তোমরা বোরকা সিম্পল বোরকা পরে আসবে। আবার তোমার ভাইবার জন্য তোমাকে শাড়ি পরে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এবং তোমরা যারা মুখ ঢেকে রাখো, মেকআপ পরো, হ্যাঁ, তাদেরকে আমি বলবো যে তোমরা ভাইবা বোর্ডের আগে কথা বলে নিবে তোমার ডিপার্টমেন্টের স্যারদের সাথে, যে কি আমাকে কি ভাইবা বোর্ডে মুখ খুলতে হবে কি হবে না। হ্যাঁ, যদি মুখ খুলতে হয় তাহলে তুমি মুখ খুলবে, আর যদি বলে যে না লাগবে না, তাহলে আর করার দরকার নেই। কিন্তু তোমার এই যে হিজাব বা বোরকা, এটা যেন সিম্পল হয়। অনেকে আছে কি মাথার ভিতরে বিশাল হিজাব পরে, মনে হয় কি মাথার ভিতরে এরকম একটা উঁচা একটা কি কাঁথা বাইন্দে আসছে। হ্যাঁ, এরকম যেন না হয়, সিম্পল জাস্ট এক সলিড কালারের, একটা কালারের, এক কালারের বোরকা পরবা। ঠিক আছে? এক কালারের বোরকা, এক কালারের হিজাব, কোনো চক্কর বক্কর চিকচিক ঝিকঝিক যেন না থাকে। হ্যাঁ, একদিন আমাকে এক সিনিয়র স্যার, উনি আমাদেরই কলেজের এক সিনিয়র স্যার, বুঝছো, মানে এই বোরকা নিয়ে খুব অশ্লীল একটা সত্য কথা বলছে। কথা শুনতে অশ্লীল, কিন্তু এটা বাস্তবতা, আমরা অস্বীকার করতে পারবো না। সেটা হচ্ছে যে বর্তমান কিছু মেয়ে এমনভাবে বোরকা পরে, সেই বোরকা পরার কারণে তাদেরকে আরো বেশি অশ্লীল লাগে। এটা যেন না হয়। বোরকা বোরকার মতোই পরবা। বোরকা পরার পর তোমার যদি বডি শেপ বোঝা যায়, তাহলে সে বোরকা পরার দরকার নাই। বোরকার ভিতরে তোমার যদি বিভিন্ন ঝিকমিক ঝিকমিক থাকে, সে বোরকা তোমার পরার দরকার নেই। বুঝে গেছে? আবার অনেকে আছে বোরকা পরে একেবারে মানে কি রাস্তাঘাট পরিষ্কার করতে করতে যায়, মাটিতে ছেঁচড়ায়, এরকম বোরকা পরে না অনেকে। এরকমও বোরকা পরবো না, জাস্ট সিম্পল, একদম সিম্পল। মনে রাখবে যে সিম্পলটাই সবচেয়ে বেশি সুন্দর। ওকে, তারপরে হচ্ছে যে বোরকার সাথে অনেকে আবার কেটস পরে, এটা একটু অড লাগে। হ্যাঁ, তুমি যেহেতু এখন আর কি নাই, বাচ্চা নাই, টিনেজ না, তুমি এখন একটা অ্যাডাল্ট যুবক হয়ে গেছো,
তোমার ওই রকম বোরকার সাথে কেটস পরে বা ইয়াদের মতো আসাটা উচিত হবে না। ফর্মাল স্যান্ডেল পরে আসবা, ফর্মাল জুতা বা স্যান্ডেল মেয়েদের যেটা আছে এটা পরে আসবা, কোনো হিল পরবা না। ওকে, কোনো হিল পরবে না। ফ্ল্যাট স্যান্ডেল আছে, অনেক ধরনের স্যান্ডেল আছে, তাই না? ফর্মাল মেয়েদের অনেক জুতাও আছে। এখন তুমি বলতে পারো আমি এত কিছু জানি কেমনে, বিয়ে তো করছি, জানতে হবে। তবে হিল না পরে ফ্ল্যাট স্যান্ডেল পরবা। ফর্মাল শু আছে, ফর্মাল শু এর মতো মেয়েদেরও আছে, সেটা কি পরার চেষ্টা করবে। আর যদি না থাকে তাহলে ফ্ল্যাট স্যান্ডেল যেটা আছে তোমার সেটাই পরে আসবে। পরিপাটি উপস্থিতি, আমি এখানে যে শাড়ি পরে আসতে পারার ব্যাপারটা, আর যারা অন্য ইয়েতে আসো, যারা বোরকা পরো না, তাদেরকে বলবো তোমরা সবচেয়ে ভালো হয় শাড়ি পরে আসলে মেয়েরা। কারণ হচ্ছে যে এই শাড়ি পরে আসার কারণে তোমাদের একটা, আবার আমরা ইয়ে করলাম তো, যেটা বলছিলাম যে মেয়েরা যারা আসবে তারা শাড়ি পরে আসতে পারলে ভালো। শাড়ি সুতি টাঙ্গাইল শাড়ি, হ্যাঁ, সলিড কালার বা এক কালারের, হ্যাঁ, তোমার ব্লাউজটা যেন আবার ওরকম হয়, আবার স্লিভলেস ব্ল্যাকলেস যেন না হয়। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবা। ফর্মাল, এই যে আমি দুইটা জাস্ট উদাহরণ হিসেবে কিছু ছবি দিয়েছি। আর যেটা হলো যে মেকআপ, হালকা মেকআপ করবা, একদম মেকআপ ছাড়াও আসিও না, আবার ওভার মেকআপ করেও কি ব্রাইডাল মেকআপ দিয়েও আসিও না, হালকা মেকআপ আর কি। আর ফ্ল্যাট স্যান্ডেল বা জুতার কথাটা বললাম। আর তোমরা যারা আদিবাসী আছো, হ্যাঁ, তোমাদের আদিবাসীদের বলবো তোমরা তোমাদের ট্রেডিশনাল ড্রেসটা যদি সম্ভব হয়, যেমন থামি, পিনন, হ্যাঁ, এগুলো যদি পরে আসতে পারো তাহলে ভালো। আর যদি কারো যদি এটা না থাকে, মনে করে কেউ শাড়িও পরতে পারে না, তার ইয়েও নাই, তাহলে আর কি আর করো, তাহলে তোমার যে থ্রি পিস আছে সেই থ্রি পিসটাই কি পরে আসবে। ফর্মাল থ্রি পিস বা একটু ট্রেডিশনাল থ্রি পিস যেরকম থাকে আর কি, হ্যাঁ, যেমন আমরা এই যে এখানে যে মেয়েটা থ্রি পিস পরেছে, ঠিক আছে। আবার অনেক ধরনের থ্রি পিস আছে না, অনেক ধরনের ঝকমক ঝকমক, হ্যাঁ হ্যাঁ, কাজ করা থ্রি পিস পরা যাবে না, সিম্পল থ্রি পিস, পরিপাটি আয়রন করা, হ্যাঁ, ইয়ে মাথায় রেখে আসবা। তো এই গেল ড্রেস আপের বিষয়টা। তারপরে আসে আমাদের কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। তোমাদের ফোর্থ ইয়ারে যে পরীক্ষাটা হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখন বাসায় ভালো করে স্টাডি করবা, তোমাদের ওখান থেকেই প্রশ্ন করা হবে। ওভারঅল সিলেবাসটা ভালো করে স্টাডি করবে, সিলেবাস এবং তোমার ফোর্থ ইয়ারের পরীক্ষার প্রশ্ন, এই দুইটা জিনিস ভালো করে স্টাডি করবে। এবং তোমাদের সিলেবাসের অনেক সময় অনেক স্যারেরা কোড নাম্বার জিজ্ঞাসা করে, এটা আসলে আমার কাছে অকওয়ার্ড মনে হয় যে কোড নাম্বার আমার তো গুরুত্বপূর্ণ না। আমার একটা সিলেবাস, উপন্যাস, তুমি কি কি উপন্যাস পড়ছো, তোমার কি কি পাঠ্য ছিল, তোমার কবিতা কি কি পাঠ্য ছিল, ঠিক আছে, এরকম যেগুলো আছে সেগুলো ভালো করে শিখবে। তোমার কোন কোন ছোট গল্পের লেখক পাঠ্য ছিল, এগুলো একটু কি ভালো করে মনে রাখার চেষ্টা করবে, বোঝা গেছে? বা তোমার এই যে আর যেটা বললাম যে বেসিক বাংলা যে বিষয়গুলো আছে সেগুলো একটু মনে করা জিজ্ঞাসা করবে। প্রায় জিজ্ঞাসিত ভাইবা প্রশ্ন, তোমাদের প্রথমে স্যাররা তোমাদেরকে বলবে যে কেমন হয়েছে পরীক্ষা, এটা একদম কমন প্রশ্ন। তো বলবা যে কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, হ্যাঁ। তারপরে বলবে যে কোন পরীক্ষাটা বেশি ভালো হয়েছে, তখন কি বলবা? বলবা স্যার সব পরীক্ষা ভালো হয়েছে, তবে আমার অমুক পরীক্ষাটা কি ভালো হয়েছে। যদি এই প্রশ্ন তোমাকে করে তাহলে কিন্তু বল তোমার কোর্টে, তুমি ভাইবা বোর্ডকে তোমার কথা দিয়ে তোমার মানে সেফ জোনে নিয়ে যাচ্ছ, এটা মাথায় রাখবা। তো তুমি তাহলে তোমার কোন পরীক্ষাটা তোমার সবচেয়ে বেশি ভালো হয়েছে আসলেই, বা কোন বিষয়টা তুমি খুব ভালো বুঝো জানো, হ্যাঁ, ওই বিষয়টা সম্পর্কে ভালো করে স্টাডি করো তোমার সিলেবাস অনুযায়ী। তোমার যদি এখন উপন্যাস ভালো ইয়া হয় তাহলে উপন্যাস সম্পর্কে জিজ্ঞাসা করবা। আর যদি ওইটা কি বলে এই কবিতা হয় বা মুক্তিযুদ্ধের সাহিত্য যেটা আছে সেটা হয়, তো যার যেটা পরীক্ষা ভালো হয়েছে সেটা সম্পর্কে ভালো করে প্রস্তুতি নিবা, যেন ওইখান থেকে তোমাকে অ্যান্সার করতে পারো। হ্যাঁ, এটা আমি আসতেছিলাম। এখন অনেক সময় স্যাররা কি মনে করো নিজের একটা বিষয় কি থাকে,
লাইভে কি আছে এখনো? দেখো তো। লাইভে আছে নাকি দেখো। হ্যাঁ, আচ্ছা। তাহলে যখন তোমার প্রশ্ন স্যাররা তাদের মানে ওইটা করার পরে তাদের মতো করে প্রশ্ন করবে, সেক্ষেত্রে স্যাররা সাধারণত এক একজন স্যার এক একটা কোর্স পড়ায়, তারা ওখান থেকে কি করবে মানে প্রশ্ন করার ব্যাপারটা স্বাভাবিক। তাই তোমরা চেষ্টা করবা ডিপার্টমেন্ট থেকে জেনে নেয়ার যে তোমাদের যে স্যার এক্সটার্নাল আসবে, যারা আসবে তারা কোন বিষয়ে পড়ায়। এটা একটু জানা টাফ ব্যাপার, তবে তোমরা ডিপার্টমেন্টে কথা বললে স্যারদের সাথে, আমি যেমন তোমাদের জন্য আমার ডিপার্টমেন্টে যারা আছো, আমি যারা এক্সটার্নাল হিসেবে আসবে তাদের সাথে কথা বলে আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে স্যাররা এই বিষয়গুলো পড়ায়। হ্যাঁ, তোমরা ওই বিষয়টাতে একটু জেনে আসার চেষ্টা করবে, স্বাভাবিকভাবে এটা হবে। এখন মনে করো তুমি এসে বললে মুক্তিযুদ্ধের সাহিত্য আমার ভালো হয়েছে, তেন মুক্তিযুদ্ধের সাহিত্য ওই স্যার পড়ায় না, তার স্বাভাবিকভাবে না পড়াইলে সেই বিষয়ে তার কি থাকবে, কারণ সবাই তো আর আমার মতো না সব পড়ায়, আমি তো সবই পড়াই। তাই আমার যেহেতু অনলাইন ব্যাচ আছে, আমি সব পড়াই, আমার একটা কি ভালো নলেজ থাকবে সব বিষয়ের উপরে, কিন্তু সবার তো আর ওইটা সুযোগ নাই। তো এটা তোমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবে এবং ওই বিষয়ে প্রস্তুতি নেবে। তবে এখানে ভয় পাওয়ার কিছু নাই, বারবার বলতেছি ভয় পাওয়ার কিছু নাই। তোমার ওই যে বললাম, তোমরা শুধু ভাইবার প্রস্তুতি হিসেবে ভালো করে পোশাকটা এবং এন্ট্রিটা জানো কি ভালো হয়, বুঝা গেছে? আবার এন্ট্রি মানে আবার ওই যে থালাপাতির মতো যেন না হয়, মিউজিক ফিজিক বা দরজা ঢাম করে তুল, তো মানে সালাম দিয়ে ঢুকা, নক করে ঢুকা, তোমার এই যে এটা কি বলে পোশাক আশাক, এগুলো যেন কি ইয়ে হয়, তাহলে তোমার হয়ে গেছে, বাকিটা তেমন করা লাগবে না। একবার হয়েছিল যে তোমাদের সেকেন্ড ব্যাচ মানে তোমাদের ইয়েতে সেকেন্ড ব্যাচ একজন আসছে ভাইভাতে, ওই মেয়েটা খুব সুন্দর করে শাড়ি পরে আসছে, হ্যাঁ, তাকে শাড়িতে সুন্দরই লাগতেছিল অনেক। তো ভাইবা পড়ে গেছে, তঞ্চঙ্গা মেয়ে, তো ওই নাম মেনশন করতেছি না আমি। তো ভাইবা বোর্ডে তাকে দেখে এক্সটার্নাল স্যারের খুব ভালো লাগছে সামহাউ। তো তার নাম শুনে বলছে যে তোমার এই নামে তো তোমার একটা গান গায়ে শোনাইতে হবে। ওই যে দুষ্টুমি করে অনেক সময় বলছিলাম না, হ্যাঁ, ওই মেয়ে কিন্তু আবার রেগুলার ছিল, ক্লাস করতো এবং তার রেজাল্টও ভালো, হ্যাঁ, ফার্স্ট ক্লাস ছিল। তো তাকে বলছে যে তুমি একটা গান গাও। তো সে গান গাইছে, গান পারতো, গান গাইছে। তো গান পারছে যখন, তখন স্যারে তাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করে নাই, একদম 80 কত যেন দিছে, মানে A+, বুঝা গেছে? তো অনেক সময় এটাও কিন্তু হয়, তো এটা মাথায় রাখবা। হ্যাঁ, না গান না জানলে বলবা না স্যার আমি গান পারি না। তো স্যার যখন তাকে জিজ্ঞাসা করছে তুমি গান পারো, বলছে হ্যাঁ স্যার পারি, সে গান শিখতো, গান পারে, তো সে গান গাইছে, সমস্যা কি? ওকে, এখন এই সুদলা তো মনে হয় নাচতে পারো না, কে পারে? অর্পিতা, কে ঝর্ণা, হ্যাঁ। তো তুমি ওটা বলবা না, এটা কিন্তু তোমাদের যে কোনো ভাইভাতে এটা একটা খুব প্লাস পয়েন্ট। ওকে, তোমাকে হয়তো ভাইবা বোর্ডে বললো যে কি তুমি পড়াশোনার পাশাপাশি কি করো, বিশেষ করে BCS সহ অন্যান্য বিভিন্ন ইয়েতে এটা জিজ্ঞাসা করে। তখন আমাকে জিজ্ঞাসা করছিল আপনি কি করেন পড়াশোনার পাশাপাশি, আর কিছু করছেন? আমি বলছি স্যার আমি বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে যুক্ত আছি, এরকম বিভিন্ন সামাজিক কাজ করি, এগুলো করি। তো কি কাজ করি এগুলো জিজ্ঞাসা করছে, আমিও বলছি যেহেতু কাজ করি আমার ছিল। এখন কেউ যদি গান জানে তাকে গান, বা কবিতা আবৃত্তি জানলে কবিতা আবৃত্তি, হ্যাঁ, বা নাচ জানলে নাচ জানলে সাধারণত নাচতে বলে না, ভয় পাওয়ার কিছু নেই, নাচতে বলবে না। তবে গান জানলে বলে দেখে 2 লাইন একটা গান গিয়ে শোনাও, ওকে। বা কবিতা জানলে, কবিতা আবৃত্তি জানলে বলবে যে একটা কবিতা আবৃত্তি করে শোনাও, হ্যাঁ। এটা 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 একটা ভাইবার কমন বিষয় আর কি। তো
তো ওইটা প্রস্তুতি মাথায় রেখে, মানসিক প্রস্তুতি রেখে তোমরা কি ভাইবা বোর্ডে ঢুকবে। ওকে, আর বেশি তোমাদের কোনো বিশেষ কিছু ইয়ে করবে না। তোমাদের তো বলছি তোমাদের পাস মার্ক 50, 50-এর থেকেই মার্কস দেওয়া শুরু করবে, 50-এর উপরে মার্কস দিবে, নিচে দিবে না। ওকে, আর এই 3টে জিনিস মাথায় রাখবা যে তোমার সিলেবাসটা ভালো করে পড়বা, ওখান থেকে জিজ্ঞাসা করবে, সিলেবাস থেকে কমন প্রশ্ন জিজ্ঞাসা করবে, পরীক্ষা কেমন হয়েছে এটা জিজ্ঞাসা করবে, কোন সাবজেক্ট ভালো হয়েছে সেটা জিজ্ঞাসা করবে। ওকে, এবং ওই সাবজেক্ট রিলেটেড প্রশ্ন তোমার যদি করবে সম্ভাবনা বেশি, আর যদি না করে ওই যে স্যারে কোন বিষয়ে, এক্সটার্নাল যিনি আছেন তিনি কোন বিষয়ে পড়ান সেই বিষয়টা তোমরা জেনে নেওয়ার চেষ্টা করবে এবং ওই বিষয়তে যতটুকু পারা যায় দেখে আসবে। এখন আসো, উত্তর শুধু জানলেই হবে না, উত্তর দেয়ার একটা কৌশল আছে। উত্তর কখনো তর্কে যাওয়া যাবে না, বুঝা গেছে? কখনোই কি তর্কে যাওয়া যাবে না। আর্গুমেন্ট ভাইবা বোর্ড পছন্দ করে না, বুঝা গেছে? তো তুমি যা জানো তাই বলবা, অল্প কথায় বলবা, এক কথায় উত্তর দিবা, এবং বেশি সংক্ষিপ্ত না, আবার বেশি ব্রড কোশ্চেনও বলবা না। হ্যাঁ, জাস্ট গুছিয়ে 2-1 কথায় কি শেষ করে দিবে উত্তর, বুঝা গেছে? আর না পারলে বলবে যে স্যার আমার জানা নাই, আন্দাজে উত্তর দিবে না, বুঝা গেছে? আর একটা কি, ওই যে তোমার বানায় উত্তর দেওয়া, আন্দাজে উত্তর দেওয়া, ওভার কনফিডেন্সের সাথে উত্তর দেওয়া, যেগুলো আগে বলেছিলাম, এগুলো কি অ্যাভয়েড করবে। যে ভুলগুলো করা যাবে না মনে রাখবে যে উত্তর না জেনে অনুমান করে বলা। আমরা ওই যে একটা বলে দিলাম, বললো যে কি কাজী নজরুল ইসলামের কি কি পত্রিকা ইয়া করছে, তুমি বললো প্রথম আলো পত্রিকা করছে, প্রথম আলো পত্রিকায় লিখছে। হ্যাঁ, তাহলে কি হবে? হবে না। আন্দাজে উত্তর দেয়া যাবে না। পরীক্ষকের সাথে তর্ক করা, অনেক সময় তোমাকে পরীক্ষক একটা কি এমন একটা কিছু বিষয় জিজ্ঞাসা করলো, ওকে, তাহলে তুমি সেটা কি এগেনস্টে, তার এগেনস্টে গিয়ে কথাটা একটা বললা, তখন তোমার এটা করা যাবে না। আমার একটা উদাহরণ দিই, যে আমাকে বিসিএস এর ভাইবার সময় আমাকে এরকম একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে। হ্যাঁ, বলতেছে যে ওই সমস্যাটার কারণ কি অমুক, আমি এখন এটা বলতেছি না ওই সমস্যাটার কারণ কি অমুক, মানে ভাইবা বোর্ড শুনতে চাচ্ছে যে ওই সমস্যার কারণ অমুক। আমি বলছি জি স্যার অমুক সমস্যার কারণ। হ্যাঁ, তা আর্গুমেন্ট করে, কিন্তু আমি যদি বলতাম না স্যার অমুকে কেন সমস্যার কারণ হবে, উনি একজন সম্মানিত ব্যক্তি, এই সেই ইত্যাদি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি আর্গুমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এই আর্গুমেন্টে যাবে না, কোনো দরকার নাই আর্গুমেন্টে, একদম ভুলেও যাবো না। এটা শুধু এই ভাইবাতেই না, যে কোনো ভাইবাতে। ওকে, দ্রুত কথা বলা, অতি দ্রুত কথা বলা, এটা একদম অ্যাভয়েড করবা। মানে একটা কথা তুমি বলবা সেটা যেন ভালো করে আস্তে আস্তে বলবে। যেমন তোমার নামটা জিজ্ঞেস করবে, নামটা এমনভাবে নিজের নাম নিজে একবারই বলতে হবে যেন তোমার কথা শুনে একবারেই সে বুঝতে পারে। এখন মনে করো বললো যে কি, এই তোমার নাম কি? আমার নাম প্রতীক তঞ্চঙ্গা। প্রতীক তঞ্চঙ্গা, দ্রুত বললো, কারণ সে তো বুঝবে না। এখন আমি তো বুঝবো আমার নাম প্রতীক তঞ্চঙ্গা, ঠিক আছে? হ্যাঁ, সরি, নৈতিক তঞ্চঙ্গা, নৈতিক তঞ্চঙ্গা। ক্লাস তো করে নাই ঠিক মতো, এই জন্য নাম মনে নাই। যেমন সুজলা, অর্পিতা, প্রমি, এদের সবার নাম আমার মনে আছে, নোবেলের নাম মনে আছে, ওর নাম মনে থাকে না, তো খালি গান গায় আর ক্লাস করে না। তো যাই হোক, তোমার ওইটাই বলবে যে নৈতিক জয় তঞ্চঙ্গা। ওকে, এমন ভাবে বলবে যেন একবার বললেই কি বুঝে যায়। কথার উত্তরগুলোও কি ওভাবে বলবে। হ্যাঁ, দ্রুততার সাথে ইয়ে করবে না। আর এক লাইনে উত্তর দিয়ে থেমে যাওয়া, এটা ইয়ে করবে না। যেমন ধরো মনে করো তোমাকে বললো যে অন্ধকার যুগ সম্পর্কে তুমি কি জানো? অন্ধকার যুগ হচ্ছে এমন একটা যুগ যে সময় বাংলা সাহিত্যের কোনো কি পাওয়া যায় নাই, কোনো নিদর্শন পাওয়া যায় নাই। সাধারণত 1201 থেকে 1350 সাল পর্যন্ত সময়কালটাকে কি অন্ধকার যুগ হিসেবে বলা হয়। এইভাবে সংক্ষেপে উত্তর দিবা। ওকে, অন্ধকার যুগ কি, অন্ধকার যুগে বাংলা সাহিত্য, এই যে বলবে যে অন্ধকার যুগ 1201 থেকে 1350 অন্ধকার যুগ, এতটুকু বললে কি তোমার ইয়েটা আসবে না। সংক্ষেপে আমি উত্তর দিতে বলেছি, কিন্তু অতি সংক্ষেপে না, এক কথায় উত্তর দিবা না, বুঝে গেছে?
তারপর হচ্ছে অপ্রাসঙ্গিক আলোচনা শুরু করে। এখন তোমাকে জিজ্ঞাসা করছে অন্ধকার যুগ কি, এখন তুমি বললা যে আমরা সাহিত্য, বাংলা সাহিত্য নিয়ে পড়ে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। এরকম অপ্রাসঙ্গিক কি আলোচনা করা যাবে না। আসলে কি বাংলা সাহিত্য পড়ে ভবিষ্যৎ অন্ধকার? না। কারণটা কি, তোমার ভবিষ্যৎ তুমি এই যে কোনো গভর্নমেন্ট চাকরির পরীক্ষার জন্য তুমি এখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছো। তোমার যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে দেখবে যে কি একটা কমন দেয়, যে কোনো বিষয় স্নাতক, সাবজেক্ট কোনো ফ্যাক্ট না। আর তোমরা যে এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যারা চতুর্থ বর্ষের ভাইবা দিবা, ভাইবা তো দিবা, প্রস্তুতি নিবা, এখন থেকেই তোমাদের এই যে আগামী 6 মাস একটা গভীর পড়ালেখা দাও, ডিপ একটা ফোকাসড পড়াশোনা দাও, যে তোমার গভর্নমেন্ট জবের জন্য। মাস্টার্স শেষ করেই যেন তুমি চাকরিতে জয়েন করতে পারো। এই যে একটা সময়কাল, তোমার ভর্তি হবা, রেজাল্ট দিবে, মাস্টার্সে ভর্তি হবা, মাস্টার্সে ক্লাস শুরু হবে, এরকম করতে করতে 6-7 মাস চলে যাবে। এই 6-7 মাস সময়টা তুমি একদম ফোকাসড একটা পড়াশোনা দাও শুধু চাকরির জন্য, যদি চাকরি বাকরি করার ইচ্ছা থাকে। ওকে, মানে একদম ভালো করে বেসিক ইয়েগুলো করো, এবং এটাতে তোমাদের একটা ভালো অ্যাডভান্টেজ তৈরি হবে। মাস্টার্স, অনেকে বলবে যে মাস্টার্স দেওয়ার দরকার নাই, এমনিতে চাকরিতে ঢুকে যা। এই ভুলটা করবা না, মাস্টার্সটা করে ফেলবা। অনার্স যখন করছো, মাস্টার্সটাও কি করে ফেলবা। ওকে, আর এই মাস্টার্সের করে ফেলার মাঝখানে যে তুমি অবসর সময়টা পাচ্ছ, এই সময়টাতে 6 মাসের একটা ধুমায়া পড়ালেখা দিবা, এবং এখানে তুমি কি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিয়ে ফেলবা, এবং বাকি সময়টা তুমি খালি রিভিশন দিতে থাকবা। বুঝে গেছে? তো এই প্রসঙ্গে বলি, আমার একটা অনলাইন গভর্নমেন্ট জব কোর্স চালু আছে, এটা শুরু হয়েছে এই মাসে শুরু হয়েছে। তো তোমরা যারা আগ্রহী আছো তারা এখানে জয়েন করতে পারো। বাংলা, ইংলিশ, জিকে, এবং একটা কি বাংলা, ইংলিশ, জিকে, আর একটা কি ম্যাথ, এই 4টা জিনিস বেসিকগুলো আমি এখানে কি পড়াচ্ছি। তুমি এই 4 মাসের একটা কোর্স করলে আলহামদুলিল্লাহ তোমার একটা ভালো বেসিক তৈরি হয়ে যাবে। এমনিতে হয় কি, চাকরি পরীক্ষার প্রশ্ন পড়া কিন্তু এমনিতে পড়া হয় না। তুমি হয়তো বই কিনে রাখবা, বই খোলাও হবে না, কিন্তু একজন মেন্টরের অধীনে তুমি যদি পড়াশোনা করো, আমি তোমাদের ছোট ছোট বাড়ির কাজ দিব, অ্যাসাইনমেন্ট দিব, পড়াগুলো আদায় করব, এটা যদি করতে থাকলে তোমাদের কি পড়াটা এগিয়ে যাবে। বুঝে গেছে? তুমি ক্লাস করবা আমার সাথে, মনে করো আমি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার দিন, সপ্তাহে 5 দিন ক্লাস নেই। হ্যাঁ, তো মাঝে মাঝে যদি ব্যস্ত থাকি বা কোনো শরীর খারাপ লাগে, হ্যাঁ, তখন হয়তো 1-2 দিন গ্যাপ দিই, কিন্তু রবিবার থেকে বৃহস্পতিবার দিন 5 দিনই কি আমি ক্লাস করাচ্ছি 1 ঘন্টা করে। রাত্রে 9টার সময় ক্লাস, 9টা থেকে 10টা, 1 ঘন্টা করে এই জব কোচিংয়ে পড়াশোনাটা হয়। তো তুমি এই ক্লাসটা যদি নিয়মিত লাইভ ক্লাসে করো, হ্যাঁ, অনলাইনে বাসায় বসে করবা, দেখবো যে 6 মাসে বা 4 মাসে তোমার অনেক ভালো একটা কি প্রস্তুতি হয়ে গেছে। কোর্স ফি মাত্র রাখতেছি 1,500 টাকা। তো 1,500 টাকা যদি কোর্স ফি হয়, তাহলে 1,500 টাকা কোর্স ফি হলে 4 মাসে কত টাকা? 1 মাসে 400 টাকাও পড়ে না। 1 মাসে 400 টাকা পড়লেও তোমার ডেইলি দেখা যাচ্ছে 13-14 টাকা করে পড়তেছে। তো ডেইলিতে 1 কাপ চা খাইলেও 15 টাকা চলে যায়। 1 কাপ চা খাইতে 15 টাকা চলে যাচ্ছে না, অটোতে উঠে এখানে গেলে 10 টাকা, যাইতে আসতে 20 টাকা চলে যাচ্ছে। তো এই যে জিনিসটা, এই সময়টা, এটা কি একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখো। ওকে, এই ইনভেস্টমেন্টটা তোমাকে অনেক বেশি কি আগিয়ে রাখবে। আর কিছু চাকরি বাকরির বইটা কিনে ফেলবা, আমি যেগুলো কিনতে বলবো ওগুলো কিনবা, ওগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দিবা, দেখবে যে তোমার 6 মাসের ভিতরে একটা ভালো প্রস্তুতি হয়ে গেছে। তো যারা যারা করতে আগ্রহী, তোমাদের ভালোর জন্য বলতেছি, তারা আমার সাথে যোগাযোগ করে দেখতে পারো। আরেকটা হচ্ছে, এখন আসো যে অপ্রাসঙ্গিক আলোচনা করবো না। বাংলা পড়ে কেউ কখনো বেকার থাকে না, এটা সবসময় মনে রাখবো। তবে হ্যাঁ, তুমি যদি আগামী 6 মাস নিজেকে ভালো করে প্রস্তুত করো, সেটা তোমার ভবিষ্যৎ কি করবে নির্ধারণ করে দিবে। এদের এখন সরকারি চাকরির যে বেতন বাড়াইছে, যে সুযোগ সুবিধাটা দিচ্ছে, এটা ভবিষ্যতে আরো বাড়বে। দিন শেষে মনে রাখবে যে বাংলাদেশের সব চাকরি, সেরা চাকরি হচ্ছে যে কি সরকারি চাকরি। যারা দিন শেষে সরকারি চাকরি পায় না চেষ্টা করে, তারাই দিন শেষে যায় সরকারি চাকরিজীবীদের গালাগালি করে। সরকারি চাকরি সবাই চায়, কিন্তু সবাই পায় না। ওকে, তো যাই হোক, এই বিষয়গুলো আলোচনা করবা।
আমাদের মনে রাখবা যে ভাইবা বোর্ড তোমার নিখুঁত উত্তর খুঁজে না, তোমার চিন্তাটা দেখবে, তোমার অ্যাপ্রোচটা দেখবে, তোমার কতটুকু ধারণা তোমার তৈরি হয়েছে এবং আত্মবিশ্বাসের সাথে তুমি কতটুকু প্রকাশ করতে পারতেছো সেটাই কি দেখবে। ওকে, বা তোমার সম্পর্কে জানতে চাইবে, তুমি তোমার নিজের সম্পর্কে একটু করো, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। মনে করো তুমি যে বেসিক জিনিসগুলো শিখবে, বেসিক প্রশ্নগুলো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করো, একটু বলার চেষ্টা করো। হ্যাঁ, মনে করো তোমাকে সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে জিজ্ঞাসা করলে এটা একটু বলার চেষ্টা করবা, বা তোমার যে ফ্রয়েডিজম নিয়ে প্রশ্ন করলে ফ্রয়েডিজম নিয়ে একটু বলার চেষ্টা করলা, রিয়েলিজম নিয়ে জিজ্ঞাসা করলে রিয়েলিজম নিয়ে একটু বলার চেষ্টা করলা, কাঁটাতারের প্রজাপতি নিয়ে বলার চেষ্টা করলে ওটা নিয়ে একটু বলার চেষ্টা করলা, চাঁদের অমাবস্যা নিয়ে একটু 2 মিনিট বলার চেষ্টা করলা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু প্রস্তুতি করো। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, যে তোমরা নিজেরা কি একটা নিজেরাই ভাইবা বোর্ড তৈরি করে নিজেরাই কি 3 জন বসবা, বাকিরা এসে ভাইবা দিবে। হ্যাঁ, প্রশ্ন করবা, উত্তর দিবা, এটাতে কিন্তু ভয়টা অনেকটা কি কেটে যাবে। তো এই জিনিসগুলো তোমরা যদি কন্টিনিউ করতে পারো তাহলে তোমাদের একটা ভালো ভাইবা হবে আশা করা যায়। তো কোনো প্রশ্ন আছে? কি বুঝি নাই? অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড তো অবশ্যই নিয়ে আসতে হবে প্রবেশ করার সময় অবশ্যই। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ভুলে গেছি, একটা জিনিস কমন ভুল তোমরা সবাই করো, এটা খুবই বিরক্তিকর। কলম নিয়ে ঢুকবা ভাইবা বোর্ডে। হ্যাঁ, এখন মনে করো ওখানে তোমাকে একটা সিগনেচার করতে হবে, বুঝা গেছে? এখন তুমি স্যারকে বললো স্যার কলমটা, এটা কিন্তু খুব বিরক্তিকর। অনেক স্যার মাইন্ড করে, এটা মারাত্মক মাইন্ড করে। হ্যাঁ, এটা করা যাবে না। তাই তোমরা অবশ্যই কলম নিয়ে ঢুকবে এবং তোমার সাথে যেন অ্যাডমিট কার্ড, তোমার রেজিস্ট্রেশন কার্ড থাকে। হ্যাঁ, তোমরা ভাইবা তো আমাদের এইখানে হবে, তোমরা এখানে বসবা, সবাই এখানে বসবা, এখানে হবে। আর একটা জিনিস বলি, ওই যারা ভাইবা দিয়ে বের হবে, ওকে, তাদের কাছ থেকে তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করে নিবা, কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছে, তাহলে ওই জিনিসগুলো বারবার রিপিট হয় অনেক ক্ষেত্রে। তোমরাও যারা পরে দিবে তারা একটা বেনিফিট পাবে, বুঝা গেছে? তো ওইটা করবে। আর সকাল সকাল চলে আসবা, যে তোমার ভাইবা শুরু হবে ধরো 10টা থেকে। হ্যাঁ, তোমরা এখানে 10টার আগে এসে উপস্থিত থাকার চেষ্টা করবা। স্যাররা দেরি করলে করুক, সমস্যা নাই, কিন্তু তোমাদের যেন উপস্থিত থাকে। যেমন গত বছর হয়েছে দেখি, প্রথম 2 জন ভাইবার যারা দিতে আসছে তারা কি, তাদের নাম ডাকতেছি, তারা 2 জনই নাই। দেখা তো আমাদের পুরো ডিপার্টমেন্টের মান সম্মান একদম কি করে দিছে। 11টার সময় শুরু হয়েছে, 10টার সময় শুরু হওয়ার কথা, 11টার সময় শুরু হয়েছে, তারপরও প্রথম 2 জন তখন এসে পৌঁছাতে পারে নাই। কতটা ননসেন্স হইলে এরকম করতে পারে? তো এদেরকে দোনোটারে করে দিছে, এবছর আবার পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কতটা ননসেন্স যে বারবার বলা হয়েছে যে 10টা বাজে শুরু হবে, 10টার ভিতরে তোমরা এসে উপস্থিত থাকবা, তারা তখন এসে পৌঁছায়নি। তো এরকম ননসেন্সগিরি করা যাবে না। স্যারা যতটা টাইম দিছে, তোমাদের টার্গেট রাখতে হবে তার আধা ঘন্টা আগে যেন এসে তোমরা বসে থাকতে পারো, বুঝা গেছে? আর এই বিষয়গুলো মাথায় রেখে চলে আসবা। আর একটা ভাইভাতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা ভাইবার দিন যেহেতু সবাই একটা পরিপাটি রূপে আসবা, অবশ্যই এক্সটার্নাল স্যার সহ, ডিপার্টমেন্টের স্যাররা সহ একটা গ্রুপ ছবি তুলে নিবা। এটা তোমাদের একটা স্মৃতি হিসেবে থাকবে। ওকে, তোমরা হ্যাঁ ভাইবা শেষে এটা এক্সটার্নাল স্যারের অনেক সময় তাড়াহুড়া করে করে, বা এটা আগে থেকে একটু স্যারকে জানার, স্যার আমরা সবাই ভাইবা শেষ হলে একটা কি গ্রুপ ফটো তুলবো, এভাবে করে যখন বলবা তখন এক্সটার্নাল কিন্তু কি হবে, ইমপ্রেসড হবে, বুঝা গেছে? তো ঠিক আছে, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই? তাহলে আজকে ক্লাস এতটুকুই। ভালো থাকবে সবাই, তোমাদের ভাইবার জন্য শুভকামনা। নেক্সট ইয়াতে দেখা হবে আর কি।